বুঝলেন, এই শোতে আসার আগে ঠিক কিছু পূর্বে বলা যেতে পারে রাজনীতি নিয়ে একটু কবিতা দেখছিলাম অনেক জায়গাতে। সেখানে একটা জিনিস বড্ড কনফিউজিং লেগেছে আমার। সেই বিষয়টি হলো রাজনীতির রঙ্গমঞ্চ নাকি রাজনীতির মঞ্চ। সব বিষয় নিয়ে একটা জলঘোলা পরিস্থিতি বলা যেতে পারে পূর্ব ইতিহাস থেকেই চলে এসছে, এবং রাজনৈতিক পরিকাঠামো আগে থেকে প্রেডিক্ট করা সত্যি হয়তো অসম্ভব। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কি নিয়ে আলোচনা হবে আগামী এক ঘন্টায় আলোচনা হতে চলেছে, যেখানে একা সাথে দেখা যাচ্ছে সমস্ত ভারত জুড়ে ইন্ডি জোটের কথা। সেখানে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলেরা, বলা যেতে পারে 27টি, সেই রাজনৈতিক দলেরা একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে নেমে পড়েছে মাঠে। বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর ঠিক আগেই যেখানে কথা হচ্ছিল সিট শেয়ারিং নিয়ে, সেখানেই কিন্তু প্রশ্নটা চলে আসলো বড়সড়। রায়গঞ্জের বুকে কি হচ্ছে? রায়গঞ্জে কানাকুশো অনেক কথাই আসছে সামনে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে। সরাসরি একেবারে প্রসঙ্গে আসবো। সেখানে রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে ইতিমধ্যেই মাননীয়া চৈতালি ঘোষ সাহা, টিএমসি নেত্রী, তৃণমূল নেত্রী, এবং একই সাথে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আনন্দ ভৌমিক, বিজেপি নেতা, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় বিবেক বর্মন, সিপিআইএম নেতা, এবং অনলাইনে জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আজাদ মল্লিক, কংগ্রেস নেতা। জোড়বার চেষ্টা করব, সরাসরি আলোচনায় আসবো, তারপর এক এক করে অনেক সুতোই খোলা হবে। তার কারণ আজ শুধু প্রতিবেদন নয়, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আসছি আলোচনা, কিন্তু তার আগে দেখে যাচ্ছে বিশেষ প্রতিবেদন। আসছি, দেখুন। 2024 সালে লোকসভা নির্বাচনের গন্ধ দূর দূরান্তের গ্রামগঞ্জ থেকে শহরের চক আবদার সবেতেই শোনা যাচ্ছে রাজনৈতিক গুঞ্জন। কদিন বাদেই পোস্টার ব্যানারে মুখ লালিয়ে হাসবেন নেতারা। দলবদলের নাটক হবে আবার। প্রতি পত্রিকার প্রথম পাতায় নির্বাচনী আলোচনা হবে। ইভিএম মেশিন গুমড়ে উঠবে। ভোট দেওয়ার অপেক্ষায় দীর্ঘ লাইন, পুলিশের চোখ কড়া। আছে সেই পরিচিত দৃশ্য। রাজনৈতিক দলগুলো কোমর বাঁধছে। ঠোঁটে প্রতিশ্রুতির ঝুলি ঝুলিয়ে ভোটারদের মন জয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন কদিন বাদে। কেউ বলবেন উন্নয়নের গল্প, কেউ তুলে ধরবেন জাতীয়তাবাদের ঢাল, কেউ বা আকর্ষণ করবেন ধর্মীয় সুরে। কোন দল ভোটারদের মন জয় করবে সেটাই এখন প্রশ্নের। আর 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের প্রস্তুতি কতটা তুঙ্গে, কোন বিষয়ে জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলো, সে সমস্ত কিছু তুলে ধরবো আমরা। রায়গঞ্জ থেকে কেন্দ্র থেকে 2019 সালে নির্বাচনে সিপিআইএম সাংসদ মোহাম্মদ সেলিমকে হারিয়ে রায়গঞ্জ লোকসভা দখল করে বিজেপি। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 5 বছর। রাজনৈতিক পরিকাঠামো পরিবর্তন হয়েছে অনেকটাই। বিগত দিনের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে রাজনৈতিকভাবে কংগ্রেস ও সিপিআইএম জোট বেঁধে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল উত্তর দিনাজপুরে। আর বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সামনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেশের 27টি রাজনৈতিক দল ইন্ডিয়া জোট তৈরি করেছে। আর এই জোট অনুযায়ী রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল ও কংগ্রেস জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে। এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের সম্ভাব্য দাবি। অন্যদিকে সিপিআইএম অন্যান্য দলগুলির সঙ্গে জোট বাঁধতে নারাজ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এমনটাই সূত্রের খবর। আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোন দলের প্রতিনিধিরা কি বলেছেন শোনাবো আপনাদের। প্রতিবেদন দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম আজ ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হবে। একেবারে প্রসঙ্গে আসি। প্রথমেই যার সাথে কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা আনন্দ ভৌমিক। আনন্দবাবু নমস্কার। টাইপ টিভি সকল দর্শকদের শুভ সন্ধ্যা জানাই। একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে বড্ড, যেখানে দেখা যাচ্ছে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে একটু তুলে ধরবেন। যে গোটা ভারতে যখন দেখা যাচ্ছে ইন্ডি জোট, এবং তার আগেও আমরা বিগত অনেক ইলেকশনেই এরকম দেখেছি যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের জোটবদ্ধ হওয়ার কাহিনী মানুষের কাছে এখন পরিচিত, কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূল, এই ব্যাপারটা কেমন একটা অন্যরকম লাগছে নাকি? দেখেন, তৃণমূলের জন্মই কংগ্রেস থেকে। কংগ্রেস আর তৃণমূল একই পরিবারের সদস্য। এদের মাঝে মাঝে দেখবেন যে মালা বদল হচ্ছে, সংসার করছে, আবার দেখবেন যে মানে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের মতো আর কি। যে আমার মনে হলো যে ওর সাথে সংসার করার প্রয়োজন নয়, ছাড়িয়ে দিলাম আমি ওকে। তো মানে বর্তমান পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে বিজেপির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত চোটগুলা এক আটটা হতে বাধ্য হয়েছে। কেন? আজকে দেখেন যে প্রধানমন্ত্রীর উক্তি যে মানে না খাউঙ্গা না কিসিকে খানে দুঙ্গা। এবার এইখানটাতে বিরোধীদের একটা মানে দ্বিধায় পড়ে গেছে যে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে সে তো নিজেও খাচ্ছে না,
এবার কাউকে খেতেও দিচ্ছে না। তাহলে আমরা যে রাজনৈতিক দলগুলো, আমাদের যে পারিবারিক রাজনৈতিক দলগুলো, তাহলে আমরা কি করবো আগামীতে? এবার আমাদের যদি চুরি না করতে পারি, আমরা যদি না খেতে পারি, তাহলে আমাদের বংশ পরম্পরা যারা আছে পরবর্তী জেনারেশন, তাদের জন্য আমরা তাদের কিনে রেখে যেতে পারবো। তার জন্য দেখবেন আজকে যে ইন্ডি জোট, সমস্ত দলের যারা নেতা নেত্রী আপনারা দেখবেন যে প্রত্যেকে কোনো না কোনো কেলেঙ্কারির সাথে জড়িত আছে। এরা চুরি ছাড়া কিছু বোঝে না। তার জন্য আজকে দেখবেন আগামী লোকসভা আবার এরা কী করছে, সমস্ত চোরগুলো এক হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই নামছে। কিন্তু ভারতবর্ষের দেবতারা ওরা সঠিক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আগামী 24-এ আবার ভারতবর্ষে বিজেপিকে নিয়ে আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে। বেশ, আসবো সরাসরি, কি সাইলেন্ট রাখবেন মোবাইলটা একেবারে, আসবো চৈতালি ম্যামের কাছে। চৈতালিদি, একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো, এই যে বিষয়টিকে যা দেখা যাচ্ছে রায়গঞ্জে কংগ্রেস এবং তৃণমূলের যে একটা মেলবন্ধন হওয়ার পরিকল্পনা চলছে, সেই ক্ষেত্রে যদি বলি সিট শেয়ারিংয়ের যে বিষয়টি এসেছিল, রায়গঞ্জে কেন, রায়গঞ্জে তৃণমূল কতটা জোরদার, বা কেন মনে করছেন যে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়াটা সত্যিই খুব দরকারি ছিল রায়গঞ্জে? প্রথমেই আমি ট্রাইব টিভির সকল দর্শক বন্ধুদেরকে এবং যারা এখানে হোস্ট করছে তো সকলকেই আমি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। সঞ্চালক আমাকে যেই প্রশ্নটা করলেন, সত্যি তো এটা শুধুমাত্র তাকে আমি বলি অবগতির জন্য যে এটা শুধু রায়গঞ্জের ক্ষেত্রেই জোট হচ্ছে না, এটা হলো ইন্ডিয়া জোট, যেটাকে সব দল সমর্থন করছে। শুধু আমরা এখানে শুধুমাত্র আপনাকে জানতে হবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উনি দায়িত্ব নিয়ে যেটা করবেন, তিনি ইন্ডিয়া জোট করতে গিয়ে এর আগেও দেখা গেছে, শুধু আজকে তো প্রথম জোট হচ্ছে না, শুধু জোট হচ্ছে না যে আজকে প্রথম জোট হয়েছে, জোট বরাবরই রয়েছে। সেখানে ইন্ডিয়া জোটের মাধ্যমে যতটা হয় লোকসভার সিট আমাদের উত্তর দিনাজপুর জেলায় কি হবে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে নেবে, কে সিট পাবে, এটা এখনও বিচার্য বিষয় আছে। এবার যদি জোট করতে গিয়ে সেখানটায় আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আছি, এটা নয় যে আমরা কংগ্রেসের পক্ষে আছি কি আমি ট্রেসের পক্ষে আছি, এরকম কোনো কিছু নয়। এবার সেই জায়গায় সেই সূত্রে যদি আমি যাই তো জোটটা কতটা জরুরি এটা আমরা প্রত্যেকে জানি। যে এখনই আমার বিজেপির বন্ধু বলছিলেন যে চোর, তাহলে ওনারা সবসময় চোর চোর একটা অপবাদ দিয়ে থাকে, কারণ ওনারা তো কাজ করে না, মানুষের কোনো উন্নয়নমুখী প্রকল্প তারা কোনোদিন দেখাতে পারবে না। এবার আমি যদি বলতে যাই সেই জায়গায় আমাকে বলতে দিতে হবে, আপনারা বলার সময় আমি বলিনি, আমি বলিনি। আপনারা যখন চোর বলছেন আপনাদের খুব, আমি যদি চোর হই তবে আমি লোককে চোর বলবো, এটা আমরা জানি। আজকে তারা গরু পাচার নিয়ে, তারা এই নিয়ে ওই নিয়ে কথা বলছে, তাহলে সেন্ট্রাল বাহিনী যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা কাদের? তারাও তো আমাদের কেন্দ্র সরকারের। তাহলে তারা কি করছে? তারা কি সর্ষে তেল দিয়ে চোখে ঘুমোচ্ছিল না নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তাহলে তারা কেন দেখেনি ভাই, তুমি পাহারা কেন দাওনি? আজকে কালো টাকা আমাদেরকে নিয়ে আসতে বললো, আমরা লাইনে দাঁড়িয়ে করোনার সময় মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ যারা খেতে পারছিল না, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ফ্রিতে রেশন দিল। কিন্তু আজকে আমাদের নোটবন্দির জন্য লাইনে দাঁড়িয়ে টাকা চেঞ্জ করানো হলো, 2000 টাকার নোট বের হলো, কোনো টাকা আসলো না। এটাকে বলছে 2000 টাকার নোট কোথায় গেল, এত কালো টাকা কোথায় গেল? বলছিল কালাধন আয়েগা, তো কোথায় গেল? তাহলে চোরকে সেই কথাটা তারা প্রমাণ করুক। চোর বললেই কেউ চোর হয়ে যায় না। আমার বিজেপির বন্ধুদেরকে আমি বলি যে এই কথাটা আপনারা দয়া করে বলবেন না, কারণ আপনারা মানুষের উন্নয়নটা করুন। চোর কি না সেটা সাধারণ মানুষের হাতে ছেড়ে দিন। যার জন্য আপনারা 19-এ বলেছিলেন হাফ এবং 21-এ সাফ বলেছিলেন, কিন্তু আপনারাই 21-এর বিধানসভায় সাফ হয়ে গেছেন। আর আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যেটা আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আছি, সেটা আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ক্ষেত্রে যেটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমরা সেটাই করব। বেশ আসবো আনন্দবাবু, আপনার থেকে উত্তর নেবো। আপনি বেশ উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, বোঝাই যাচ্ছে। কিন্তু চৈতালি ম্যামের কাছে আরও একটা প্রশ্ন বড্ড করতে ইচ্ছে করছে এই টাইমে, যে আপনি বলছেন যে ইন্ডিয়া জোটের কথা, ইন্ডিয়া জোট ভারতের বিভিন্ন জায়গাতে হওয়ার চেষ্টা হচ্ছে, খুব সত্যি কথা, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এটাও পর্যায়ক্রমে সঠিক যে বারবার আপনারা যাদের বিরুদ্ধে কথা বলেন, আজকে আপনারা কথা বলছেন কংগ্রেসের বিরুদ্ধে বা সিপিআইএমের বিরুদ্ধে, তাদের সঙ্গেই আপনারা শুধুমাত্র ভোটের লড়াইতে জিতবার জন্য তাদের সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন। মানুষ বিভ্রান্ত হচ্ছে নাকি? আপনার মনে হয় না যে মানুষ বিভ্রান্ত হচ্ছে? কারণ ভোটের লড়াইতে আপনারা যদি স্পেসিফিকভাবে সবাই আলাদা আলাদা লড়তেন তাহলে বিষয়টা ভালো হতো না।
না শুনুন, সেটা রাজনীতির একটা অঙ্গ। এটা আপনি যারা না রাজনীতি যখন যারা যেভাবে পলিটিক্স করে, আজকে আপনি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই তো নয়, বিহারে নীতিশ কুমারের সঙ্গেও তো জোট করেছিল, সেই জোট তো আবার ভেঙে গেল। লালু প্রসাদকে আমার প্রশ্ন সেই জায়গায় নয়, জোট ভেঙে যাবে কি জোট থাকবে সেটা নয়, যখন যেই জায়গায় রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা। আজকে বিজেপি শুধুমাত্র ধর্মের নাম নিয়ে আর তারা ভোট করেছে। আজকে দেবশ্রী চৌধুরী যখন আমাদের এখানে জিতেছিল, আমরা ভেবেছিলাম যে দেবশ্রী চৌধুরী অনেক কিছু করবে, কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে সে কিছু করেনি। এইবার জোটবদ্ধ হবে, ইন্ডিয়া জোট হবে কিনা তার প্রাসঙ্গিকতা আপনি এখানেও দেখবেন যে আমাদের যে 5টা বিধানসভা কেন্দ্রে ভোট হলো, সেখানে আপনি দেখবেন 4টেতে বিজেপিরা জিতেছে। কিন্তু আপনি যদি ভোটের সমীক্ষাটা দেখেন, 3টেতে তো ভোটের যে সমীক্ষা রয়েছে, আপনি যদি ভোটের সমীক্ষাটা দেখেন, ভোটের সমীক্ষায় আপনি দেখতে গেলে দেখবেন যে বিজেপিরা পেয়েছে 4,81,00,000, আর যারা বিরোধী রয়েছে বিরোধীরা পেয়েছে 4,90,00,000। তার মানে কিন্তু আপনি বলতে গেলে কিন্তু জোটটা কিন্তু সাধারণ মানুষ চাইছে যে আমরা উন্নয়নকে নিয়ে আসতে গেলে বা সাধারণ মানুষের জন্য এই যে মানুষকে ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে সেটাকে মানুষ চাইছে না। এখান থেকে কিন্তু সেটা উঠে আসে। বেশ, উত্তর নেব। রয়েছেন আমাদের সঙ্গে বিবেকবাবু। কোন জায়গায় কি মনে হয় এরকম যে এই কংগ্রেস একসময় আপনাদের সঙ্গে জোটবদ্ধ হয়েওছে, কিছু বিগত নির্বাচনে আমরা সেটা দেখেওছি, সেই কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে, কি বলবেন? দেখুন, রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, যে একটা পরিস্থিতি জায়গায় দাঁড়িয়েছিল, সেই জায়গায় থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা করার জন্য আমরা একটা নির্দিষ্ট পলিটিক্যাল বোঝাপড়ার মধ্যে গিয়েছিলাম। এবং আপনি যে এই মুহূর্তে আপনার যেটা বলতে চাচ্ছেন যে টিএমসিপি এবং কংগ্রেস আগামী দিনে জোটবদ্ধ হবে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। এখনো কোথাও সেটা সুনিশ্চিত কি? মানে আপনি বলতে চাইছেন সুনিশ্চিত যতক্ষণ না হবে ততক্ষণ আপনারা স্টেটমেন্ট দিতে পারবেন না? না, আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিএম পার্টির পক্ষ থেকে আমাদের পরিষ্কার এজেন্ডা যে আমরা গোটা রাজ্যে নিরিখে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব এবং রাজ্যে আমরা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। আমরা সাধারণ মানুষের জন্য। আপনি অত্যন্ত সংক্ষেপে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলেন। আসবো আপনার কাছে, এই উত্তর তো সব থেকে ভালো দিতে পারবে কংগ্রেসের সঙ্গে যদি আমরা জুড়তে পারি। আমরা খুব শীঘ্রই জোড়ার চেষ্টা করছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, নজর রাখুন। ফিরে এলাম বিরতির পরে। বেশি কথা নয়, একেবারে সরাসরি আলোচনা ফিরবো। রয়েছেন আমাদের সঙ্গে বিবেকবাবু। যে কথা দিয়ে আপনি শুরু করতে চাইলেন ঠিক বিরতির আগে, সেখান থেকেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই বিবেকবাবু। তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে এই জোটটা না হওয়ার পরিকল্পনাটাই বেশি? দেখুন, যে পরিস্থিতি, আমাদের পার্টির পক্ষ থেকে স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমি আগেও বললাম, এখনও বলছি যে আমরা সর্বভারতীয় স্তরে আমরা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং এই রাজ্যের প্রেক্ষাপটে আমরা তৃণমূল বিজেপির দুই দলের বিরুদ্ধে আমরা সামগ্রিকভাবে আমাদের লড়াইটা আমরা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করব, রুটি রুজির জন্য লড়াই করব। আগামী এই এজেন্ডা এবং আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে 1000 দিনের বেশি হলো রাস্তায় পড়ে আছে, তাদের চাকরি নেই, চাকরিতে ব্যাপক পরিমাণে দুর্নীতি এবং একাধিক বিষয়ে যে, কিন্তু এটা লোকসভা নির্বাচনের কথা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই লোকসভার এই ইস্যুগুলো কি লোকসভার ইস্যু, সাধারণ মানুষের ইস্যুর বাইরে লোকসভা ভোট হবে কি? আপনি তো যেই বিষয়গুলো টানছেন সেটা সম্পূর্ণভাবে রাজ্যকেন্দ্রিক হয়ে যাচ্ছে। না, আমরা রাজ্যকেন্দ্রিক কথা বলছি না, আমরা এই রাজ্যের প্রেক্ষাপটে এবং ইন্ডিয়া জোটের মূল যে বোঝাপড়া সেটা তো বলাই হয়েছে, প্রত্যেকটা রাজ্যে তার রাজনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে যা সমঝোতা হবে। বেশ আমাদের সঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই, বিজেপির প্রতিনিধি যেটা বললেন এখনই, যা প্রধানমন্ত্রী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, কর্ণাটকের বড় বিজেপির লিডার হচ্ছে ইয়েদিউরাপ্পা, তিনি অলরেডি কোভিড পিরিয়ডকালে 40,000 করোড় টাকার করাপশন অলরেডি প্রকাশ হয়েছে। সেখানে কি সিবি, ইডিআই, আইটি সেক্টর, তোমার ইনকাম ট্যাক্স কবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে? না, এটা কি আপনাদের মন গড়া কথা না? মানে আপনারা না, অবশ্যই সোর্স আছে, সোর্স না, আপনারা তার জন্য কোর্ট খোলা আছে। কর্ণাটকে আপনারা হাইকোর্টে যান, হাইকোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, সোর্স আছে তো। আপনারা কোর্টে যান না, কোর্টে না গিয়ে আপনারা বাইরে লোককে ভুল বুঝালে তো হবে না। করোড় টাকার যে দুর্নীতির খবর এসেছে, যান, কোর্টে গেলে তো আপনারা
কোর্টে যান, কোর্ট যদি রায় দেয়, এখানে তো বিজেপি ইডি বা সিবিআইকে বিজেপি ব্যবহার করে না, এখানে কোর্ট তদন্ত চালাচ্ছে, কোর্টের তত্ত্বাবধানে ইডি বা সিবিআই চলছে, এখানটা বিজেপি চালাচ্ছে না তো। এবার তাহলে আপনাদের যদি দুর্নীতি থাকে মনে হয় আপনারা কোর্টে যান, কোর্টে যান, সেই দীর্ঘদিন ধরে তাহলে কেন নেব? চৈতালি দি উত্তরটা দিন। বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে, আপনি একটু আগে প্রথমেই বললেন যে আমাদের পশ্চিমবঙ্গে সব তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের বংশ প্রজন্মকে কি করে রেখে যাবে, কি করবে, তার জন্য তারা চুরি করছে, তাই তো আপনি বললেন। তাহলে আপনি কোথা থেকে প্রমাণ পেলেন, কোন জায়গায় আজ পর্যন্ত এস্টাবলিশড হলো যে চুরি করেছে? শুনুন, আপনাকে অবশ্যই আমি তার উত্তরটা দিচ্ছি তো। আজকে সিবিআই এবং ইডি আমরা দেখছি কি মানে মাঝে মাঝে রেড করছে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, এই টাকা আমরা বিভ্রান্ত রানিং বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে কেন? রানিং শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কেন? তাহলে সাধারণ মানুষ জানতে চায় তো শিক্ষামন্ত্রী জেলে কেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কেন, জেলে পুরে দিচ্ছে, জেলে কেন? সাধারণ মানুষ জানতে চায় তো। অধিকারীর মতন মানুষ যে তৃণমূলে ছিল সে আজকে ওয়াশিং পাউডার নির্মা দিয়ে ধুয়ে গিয়ে আপনার তার জন্য দেখা গেছে, তাকেও তো ওপেন চ্যানেল মতো দেখা গেছে, তবে আপনারা তার বিরুদ্ধে সিবিআই লাগাচ্ছেন না কেন? আমরা কি বলবো? শুভেন্দুর সাথে দেখা গেছে, নিজেরা কলকাতা পৌরসভার মেয়রকে দেখা গেছে, আপনাদের কয়েকজন সাংসদকে দেখা গেছে, তাহলে সেই সাংসদরা বাইরে ঘুরছে কেন? সেই সাংসদরা বাইরে ঘুরছে কেন? কলকাতা পৌরসভার মেয়রকেও দেখা গেছে, তাহলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন কেন? যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আপনারা কোর্টে যান, কোর্টে যান, আপনারা কোর্টে যান, কোর্টে গেলে অসুবিধা নেই তো, কোর্ট তো আমরা চালাই না, সিবিআই কেন করছে? শুভেন্দু অধিকারীকে ধরুন, শুভেন্দু অধিকারী জেলে পুরুন, কোর্টে যাচ্ছেন না কেন? কোর্টে যাচ্ছেন না কেন? কোর্টে রায়টা নিয়ে আসেন যে ইডি সিবিআই চলে, কোর্টটাকে তো আপনারা তো সিবিআই ইডিআই পাঠিয়ে দিচ্ছেন, তার আগে ভাই যাও এখানে করো, কোর্টে তত্ত্বাবধানে তো ইডি সিবিআই চলছে, আজকে দিচ্ছে না। অনুগত মণ্ডল, পার্থিব চ্যাটার্জি, এই যে বালুদা, এরা আজকে কি জন্য সেটার উত্তর দেন, সাধারণ মানুষ জানতে চায় এরা আজকে কি জন্য মানে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে কি দেখা গেল, পৌরসভার বাড়ি থেকে আমি আবার বলছি অন্য কোনো কিছু না। বেশ একেবারে তুঙ্গে তরজা চলছে বলাই বাহুল্য, কিন্তু যে দুটো বিষয় এই আপনাদের তরজাকালীন অবস্থাতে দুটো বিষয় আমাকে পয়েন্ট আউট করতেই হলো, না পেরে পয়েন্ট আউট করলাম। এবং পয়েন্ট আউট মানে আপনারা এতটাই বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে যাচ্ছেন যে আমার পয়েন্টগুলোও কিন্তু এবার আমি ভুলতে বসবো। প্লিজ একেবারে যে বিষয় নিয়ে আসবো চৈতালিদি আপনার কাছে, যে চৈতালিদি আপনারা বলছেন যে সিবিআই ইডির কথা বলছেন, আনন্দবাবুকে বললেন, আনন্দবাবু আপনি সিবিআই ইডির কথা বললেন যে এই রাজ্যে সিবিআই ইডি বিভিন্ন লোকেদের একেবারে জেল হেফাজতে নিচ্ছে। যদি সিবিআই ইডির প্রসঙ্গই টানা হয়, আপনাদের হাই প্রোফাইল নেতা বলা যেতে পারে শুভেন্দু অধিকারী তো অনেক দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু ইডির রাডারে ছিলেন, সিবিআই এর রাডারে ছিলেন, সেই ক্ষেত্রে তাহলে এখন সেই পরিকাঠামো ধরে যদি এখন জনগণ আপনাদেরকে প্রশ্ন করতে শুরু করে তখন কি বলবেন? সেটা কি যেটা আপনি যে বলছেন সেটা কিন্তু সেটাও তো হয়েছে, না প্রমাণিত হয়, কিন্তু এটাও তো সত্যি প্রমাণিত হয়নি, জেল হেফাজতে নেওয়া হয়েছিল, এটাও তো সত্যি প্রমাণিত হয়নি, কিন্তু জেল হেফাজতে নেওয়া হয়েছিল, এটা তো সত্যি। অবশ্যই তখনকার তো একটা রাজনৈতিক প্রতিহিংসা ফলানোর জন্য। তাহলে এখন আপনারা কি করছেন? রাজনৈতিক প্রতিহিংসা করছেন না? তুমি আজ সাধু বটে, আমি আজ চোর, এখন বলতে চাইলেন কোন রাজনৈতিক প্রতিহিংসা? তাহলে তুমি আজ সাধু বটে, আমি আজ চোর নাকি করছেন কি আপনি? ঠিক আছে, আপনি বলছেন যে ইডি সিবিআই চালাচ্ছে, না না আমার কথা যে ইডি সিবিআই চালাচ্ছে না তো, এখানে আপনারা চলছে আজকে অমিতের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, তৃণমূলের নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা কেন পাওয়া যাচ্ছে? আরে কোটি কোটি টাকা আপনি কোথায় পেয়েছেন? কে দেখেছে কোটি কোটি টাকা পায়? সেটা তো আপনারা ঢুকিয়ে দিতে পারেন মানুষের বাড়িতে, আপনারা তো মানুষকে এরকম করছেন, আপনারা এরকম করছেন, আপনাদের প্রশাসন আরে আপনারা সিবিআই লাগাচ্ছেন, তাহলে শুধু এখানে ধরছেন না, এখানকার যে সিআইডি, এখানে
কাছে পুলিশ, তারা ব্যর্থ, তারাও এই তৃণমূলের নেতাদের প্রোটেকশন দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। ইডিকে লাগিয়ে দিয়েছেন আপনারা, সিবিআই কে লাগিয়ে দিয়েছেন। শুনেন, আজকে আপনাদের চলছে, আজকে আপনারা বলুন এই যে ধর্মতলা এখন ধর্ণাতলা পরিণত কেন হলো, ধর্মতলাটা ধর্ণাতলা কেন পরিণত হলো? আজকে এই যে বেকার শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি চুরি গেছে, আজকে কেন্দ্রের চাকরি কোথায়? কেন্দ্র সরকার কি বলেছিল কত চাকরি দেবে? চাকরি আপনারা দিয়েছেন কি? কি কোথায় দিয়েছে? প্রধানমন্ত্রী তার ছেলেমেয়েরাই পেয়েছে, তার ছেলেমেয়েরাই পেয়েছে। বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। অবশ্যই স্বাধীনতা 47 বছর পরে সর্বোচ্চ নিম্ন বেকারত্বের হার, মানে সবথেকে বেশি বেকারত্বের হার ভারতবর্ষে। ভারতবর্ষ এই জায়গায় আসলে কি করে আসলো? অর্থনীতি, গোটা অর্থনীতিটা তো এখন গোটা বিশ্বের মধ্যে 5 নম্বরে কি করে আসলো? আজকে যদি ভারত স্বাবলম্বী না হয়, আজকে ভারত স্বাবলম্বী না হলে অর্থনীতি ব্যবস্থাটা তুলে দেওয়া হচ্ছে। অর্থনীতিতে 5 নম্বরে কি করে আসলো? বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে। আপনারা যখন ইউপিতে ছিলেন তখন আপনারা কোথায় নিয়ে গেছিলেন? না না, আজকে আপনাকে আমি বিজেপির বন্ধুকে বলি, রেল কেন বেসরকারিকরণ করলেন? এলআইসি কেন বেসরকারিকরণ করছে? আজকে আপনারা আমাদের যে ইন্ডিয়ান, আমাদের যে এয়ারফোর্স ছিল, আমাদের যেখানে আমরা ইন্ডিয়াতে আমরা যেতাম, তো সেখানে কেন হয়েছে? বাচ্চাদের মিড ডে মিলের টাকা সেটা বন্ধ চুরি করে খাচ্ছে। আপনারা জানেন তো, আপনারা জানেন তো, কারণ আপনারা সেই জায়গায় ছিলেন, সেই পায়খানার টাকা তৃণমূলে চুরি করে খাচ্ছে। সেটা আপনারা আজকে পায়খানার টাকা চুরি করে খাচ্ছে, মিড ডে মিলের টাকা চুরি করে খাচ্ছে। আজকে কি করছেন সেটা চাকরি চুরি, সেটা চুরি করে খাচ্ছে। মানে তৃণমূলটা কয়লা, বালি, পায়খানা, চাকরি সব চুরি করে খাচ্ছে। ওটাকে আপনি বাইরে দেন, প্লিজ তৃণমূলের লোকদেরকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, একেবারে অনলাইনে জুড়েছেন। কেন বলছে আসবো, চৈতালি আসবো, প্লিজ। আজকে চোর বলে দেখে না, বেশ আসবো, আলোচনায় আবার ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তে অনলাইনে জুড়ে গেছেন আমাদের সঙ্গে আজাদ মল্লিক, কংগ্রেস নেতা, কংগ্রেস থেকে যিনি রয়েছেন। আজাদবাবু, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। কিছুক্ষণ আগে আপনি হয়তো তখন জুড়তে পারেননি, কিন্তু একেবারে বিবেক বর্মন যিনি রয়েছেন আমাদের সঙ্গে, সিপিআইএম নেতা, তিনি এক প্রকার এক গন্ধের কথা বললেন। কি গন্ধ সেটা সরাসরি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে মেলবন্ধন হওয়ার চেষ্টা চলছে রায়গঞ্জে, এরকম সূত্রের মারফত জানা যাচ্ছে, সেই গন্ধকে এক প্রকার তিনি বলছেন যেটা এখনো পর্যন্ত সেটা কি এস্টাবলিশ হয়েছে? তাহলে কি এটা আপনি মেনে নেবেন যে এখনো পর্যন্ত সত্যি এস্টাবলিশ হয়নি? কি মনে হয় আপনার? দেখুন, রায়গঞ্জের সারা মুর্শিদাবাদ জেলা তথা বাংলায় যে আমাদের প্রদেশ সভাপতি আছেন এবং কেন্দ্রের যে আমাদের নেতারা আছেন, তারা চিন্তা ভাবনা করবে রায়গঞ্জ নেবে না কোথায় তাদেরকে দেবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু রায়গঞ্জের আমাদের ভূমিপুত্র দীপা দাস মুন্সির সেই মানুষের যে আবেগ, সেই আবেগে কংগ্রেস ওখানে শক্তিশালী আছে আমার মনে হয়। তাহলে আপনারা কি বলতে চাইছেন? আপনারা জোট হচ্ছেন না? দেখুন, আমাদের জোট তো হবেই। জোট করবে কি জোট করবে না সেটা তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। আমরা এখন যেটাই বসে আছি, সেই রায়গঞ্জ মুর্শিদাবাদ কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি এটা মনে করি। আপনি একটু কাইন্ডলি একটু পিছিয়ে কথা বলুন, তার কারণ আপনার ফেস সঠিকভাবে ডিটেক্ট করা যাচ্ছে না। বেশ, আপনারা যে প্রসঙ্গ টানছেন সেই হিসাব থেকে দেখতে গেলে এবার আমাদের যারা অডিয়েন্স আছে তারা অত্যন্ত বিভ্রান্ত হবে। বিভ্রান্ত হওয়ার আগেই একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনাদের যারা শীর্ষ নেতৃত্ব তারা এই বিষয়ে কি বলছে একবার শুনুন, আপনারা কনফিডেন্স পাবেন। শুনুন কৃষ্ণ কল্যাণী বাবু কি বলেছেন, মোহিত সেনগুপ্ত কি বলেছেন, ব্যাক টু ব্যাক শোনাবো, শুনুন। সেটা দেখুন, জোট হতে চলেছে সেটা তো আমরা দিল্লিতে যেটা বৈঠক হলো সেখানেই ক্লিয়ার হয়ে গেছে যে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসও অভিন্ন অঙ্গ, হ্যাঁ, আর কংগ্রেসও সেখানে রয়েছে। অতএব
ইন্ডিয়া জোট করেই তৃণমূল কংগ্রেস লড়ছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সেটা আমরা জানতে পারবো যে আসন যেটা ভাগাভাগি হবে, হ্যাঁ, সেটা সম্ভবত 31 তারিখ কংগ্রেসের সাথে, প্রদেশ কংগ্রেসের সাথে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আছে। তারপরেই কোন সিটে কারা লড়বে, হ্যাঁ, সেটা আমরা জানতে পারবো। তবে একটা জিনিস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে যে শক্তিশালী সেখানেই তারা লড়বে। আর সেই নিরিখে যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ কেন্দ্রের জন্য অনেক শক্তিশালী, এখানে অনেক ভালো সংগঠন রয়েছে। গত লোকসভা ইলেকশনেও হ্যাঁ তৃণমূল কংগ্রেস দ্বিতীয় পজিশনে ছিল, কংগ্রেস চতুর্থ আর সিপিএম তৃতীয় পজিশনে ছিল। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের দাবিটাই শক্ত দাবি বলে নিই। আর কি ক্ষতি হবে এটা সবাই জানে, ঠিক আছে। আজকে তৃণমূল কংগ্রেস 47% পশ্চিমবঙ্গে ভোট পায়, সেখানে কংগ্রেস 5% ভোট পায়। তো কার ক্ষতি হবে কার ভালো হবে এটা আয়নার মতো পরিষ্কার। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে হচ্ছে ইন্ডিয়া জোটকে বিজেপি ভয় পাচ্ছে, হ্যাঁ। কেননা ইন্ডিয়া জোট যে হিসাবে এগোচ্ছে তাতে এবার নিশ্চিত 2024 ইলেকশনে, হ্যাঁ, বিজেপির পরাজয় নিশ্চিত রয়েছে। এবার ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সই সরকার গঠন। প্রথমে সেটা প্রার্থী আগে ডিক্লেয়ার হোক, সিট ভাগাভাগি হোক, তারপরে এই নিয়ে কোনো না দল টিকিট দিলে তারপর চিন্তা করব। দল যেটা আমাকে দায়িত্ব দেবে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। দল যদি বলে যে ব্যানার লাগাতে, পোস্টার লাগাতে, তাতেও কৃষ্ণকল্যাণী দলের একনিষ্ঠ কর্মী হিসাবে রেডি আছে নিজেকে সমর্পিত করার জন্য। দল যেটা দায়িত্ব দিবে সেটা মাথা পেতে। আরে ইন্ডিয়া জোটে আমরা তো আছি সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলা আমরা আছি কিনা এখন বলতে পারছি না। সেটা রাহুল গান্ধী আর পার্থিব চৌধুরী ঠিক করবে। আমাদের সম্মানীয় নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটে নিশ্চয়ই আমাদের রাজ্যকে ভাববে, এবং রাহুল গান্ধীর নেতৃত্বে এবং অজিত চৌধুরী যা বলবেন আমরা সেটা মেনে নেব। এখন আমাদের কংগ্রেস পার্টি যদি পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটে থাকে এবং রাহুল গান্ধী নির্দেশ দেয়, এআইসিসি নির্দেশ দেয়, তাহলে আমরা নিশ্চয়ই ইন্ডিয়া জোটে পশ্চিমবাংলায় কংগ্রেস অবশ্যই থাকবে। কেননা আমরা এআইসিসি এবং কংগ্রেস হাইকমান্ডের বাইরে না, আমরা পিসিসি অধীর রঞ্জন চৌধুরীর বাইরে না। অধীর রঞ্জন চৌধুরী আমাদের কংগ্রেস নেতা, প্রিয় কংগ্রেস নেতা আমাদের রাহুল গান্ধী, এবং অধীর রঞ্জন চৌধুরী যা বলবেন সেটা আমরা অক্ষর অক্ষর মেনে নেব। ব্যাপারটা হলো কে কোথায় দাঁড়াবে, সেটা কে কয়টা সিট পাবে, পশ্চিমবাংলা আমরা জোট করলে যদি হয় কয়টা সিট পাবো সেটা নির্ধারিত করবে আমাদের হাইকমান্ড, আমাদের কংগ্রেসের নেতৃত্ব ভারতবর্ষের সম্মানীয় রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঠিক করবে। পশ্চিমবাংলা যদি আমাদের জোট হয় তৃণমূলের সঙ্গে, আমরা কোনটা চাইবো, কয়টা চাইবো, সেটা ঠিক হবে আমাদের কংগ্রেস নেতৃবৃন্দ। এবং কয়টা চাইবে, কোথায় কোথায় চাইবে, সেটা কংগ্রেস নেতৃত্ব ঠিক করবে। তখন যদি জোট হয়, তখন যদি আমাদের এখানে কংগ্রেস প্রার্থী থাকে, নিশ্চয়ই আমরা ঝাঁপিয়ে পড়বো এবং জোটে যেই প্রার্থী থাকবে তার পক্ষেই আমরা থাকবো। দেখুন, তৃণমূল এবং কংগ্রেস দুটো রাজনৈতিক সংগঠনই রায়গঞ্জে অস্তিত্বহীনতায় ভুগছে, অস্তিত্বের সংকটে ভুগছে। সেজন্য আজকে বিজেপিকে তো ভয় পেয়ে গেছে, ভোট দুরস্ত। বিজেপিকে ভয় পেয়ে বিজেপির সুনামির সামনে, নরেন্দ্র মোদীর সুনামির সামনে কংগ্রেস এবং তৃণমূল তিনকার মতন অবস্থা, খড়কুটোর মতন বেঁচে যাবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদের প্রাসঙ্গিকতাকে ঠিক রাখার জন্য, নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য তারা জোট করছে। কিসের জোট? জনগণের জবাব সময় মতো ভোট বাক্সে বুঝিয়ে দেবে তাদের জোটের ফলাফল কি। এই জোট কি আছে? ইন্ডি জোট তো হয়েছে, দাঁড়াতেছে। ইন্ডি জোটের নেতাই নেই, ওদের নির্দিষ্ট একজন নেতা লাগবে, ওরা নেতাই ঠিক করতে পারেনি। এখানেও যে ওরা জোট করেছে, ওরা নেতা ঠিক করুক। এগুলো জোট ঘোট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সাধারণ মানুষ এখন সচেতন, জনতা জনার্দন জানে যে কার সাথে থাকলে পরে তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত, তার ভবিষ্যৎ সুরক্ষিত, সেটা ভালো করে জানে। এই জোট ঘটে পাবলিক পা দেবে না। একেবারে
একাধিক প্রশ্ন এখানে উঠছে, বিভ্রান্ত হওয়ার মতো বা বিভ্রান্ত হওয়ার মতো নয় সেই বিষয়টি হয়তো অনেকটাই পরিষ্কার করতে পারবেন আপনারাই। রয়েছেন আমাদের সঙ্গে আজাদবাবু। আজাদবাবু, কিছুক্ষণ আগেও আপনি যে কথাগুলো বলছিলেন, এবার নিশ্চয়ই আপনি একটু কনফিডেন্স পেলেন। মহিষ সেনগুপ্ত বলছেন যে যদি রাহুল গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে জোটটা হতে পারে। কনফিউজিং নয় বিষয়টা? মনে হচ্ছে না যে মানুষ বিভ্রান্ত হচ্ছেন? ভারতের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় লড়াকু নেতা, আমাদের কেন্দ্রের রাহুল গান্ধীজি, মল্লিকার্জুন খাড়গে একটু ক্যামেরা থেকে একটু দূরে যান প্লিজ। কিন্তু ইন্ডিয়া জোটের আমাদের লড়াকু নেতা আজাদবাবু প্লিজ, অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যে নির্দেশ দেবে সেই আজাদবাবু এইভাবে আপনার ভিডিও সঠিক আসছে না। এখনো এখানে আমাদের এটা হয়নি। যদি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ মোতাবেক আমরা চলবো। বেশ বেশ, কিন্তু প্রশ্ন এখান থেকে উঠছে নানান রকম। আমি আসবো চৈতালিদির কাছে। চৈতালিদি, একটা বিষয় আপনি একটু ক্লিয়ার করুন, যেখানে স্বয়ং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলছেন যে গোটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে টিএমসি 47%, সেখানে কংগ্রেস 5%। সত্যি কি সেখানে কংগ্রেস নেতৃত্বের কোনো কথা বলা মানায়? যদি আপনারা মনে করেন মানায় তাহলে তো ঠিক আছে, আর যদি মনে করেন না মানায় তাহলে আপনারা জোটবদ্ধ হচ্ছেন কেন? শুনুন, ব্যাপারটা হলো যখন আমরা খেলতে যাই, তো আমরা যখন ইস্টবেঙ্গল বা মোহনবাগান যখন আমার পশ্চিমবঙ্গে খেলে, তখন তারা বিরোধী হিসেবে ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের যার যেটা নিজের জায়গায় খেলে। কিন্তু যখন আমরা ভারতের জন্য রিপ্রেজেন্ট করি, তখন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সবাই কিন্তু ভারতের বলে একটা জায়গায় যায়, যে ভারতের টিম, সেখানে আলাদা কিছু নয়। সেরকমভাবে আজকে যদি আপনারা দেখেন, তো আমরা আজকে যেই জোট আছে, তো ইন্ডিয়া জোট, সেই জোটে আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে রাজি আছে। তো ওনারা যদি এটা করে, তখন হ্যাঁ উনি না আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় তো আমরা যার নেতৃত্বে আমরা দল করি, আমাদের সাংসদ এবং আমাদের সুপ্রিমো যেটা বলবেন আমাদেরকে সেই জায়গা থেকেই আমরা দলটাকে করি এবং সেই জায়গা থেকে আমরা মেনে নিই। কারণ আমরা কখনো বলতে পারি না এখন তাদের অভিমত, কংগ্রেস সিপিএম কার কি অভিমত আমরা বলতে পারি না, তারা কাকে তাদের অধীর রঞ্জন চৌধুরীকে মানবে, না মহিষ সেনগুপ্তকে মানবে, না অন্য কাউকে মানবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের সুপ্রিমো আমাদেরকে যেটা বলবে আমরা সেটা অবশ্যই মাথা পেতে নেব। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আছে, যখন আমরা খেলতে নেমেছি মাঠে, তো আমরা যখন পশ্চিমবঙ্গে খেলবো, পশ্চিমবঙ্গে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল আলাদাভাবে নিজের মতন খেলবো, কিন্তু আমরা যখন ভারতের জন্য রিপ্রেজেন্ট করব তখন সবাই মিলে একসঙ্গে ভারতের হয়ে রিপ্রেজেন্ট করব। তো এই জায়গা থেকে আমাদের আমাদের এই জেলায় যদি ইন্ডিয়া জোট হয় এবং ইন্ডিয়া জোটে যাকে দেবে আমরা অবশ্যই সেটা মেনে নেব। কিন্তু আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাহেব বললেন যে কংগ্রেসের 4% ভোট যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। সত্যি কথাই আপনারা যদি ভোটের সমীক্ষা আপনারা দেখেন, যেখানে দীপাদাস মুন্সি অনেক বেশি ভোটে জিতেছিলেন, 2009 সালে দীপাদাস মুন্সি 1 লক্ষের বেশি ভোটে জিতেছিল, কিন্তু আবার 2019 সালে উনি আবার বিজেপির কাছ থেকে হেরে গিয়েছিল। তো জেতা বা হারা সেই জায়গাটাকে, ভোটটাকে ধরে রাখা, এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। সেই জন্য এখন কার কি আছে, কার ব্যাকগ্রাউন্ডে ভোটটাকে ভাগ করা হবে বা সিটটাকে, আসন সংখ্যাটাকে ভাগ করা হবে কিনা, সেটা যেটা আমাদের নেতৃত্বরা নেবেন, যে ডিসিশন আমরা সবাই মেনে নেব। এবং এটাই আমাদের দল আমাদেরকে শেখায়, কারণ অন্য দলের সঙ্গে আমাদের এটাই মানে মত পার্থক্য, যে আমরা আমাদের দলের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কথা শুনে আমরা চলি সবসময়। বেশ, অনেকটাই বোঝা গেল হয়তো, কিন্তু একেবারে যেই বিষয়ের দিকে নজর রাখবো, এবার আসবো আনন্দবাবু আপনার কাছে আসবো, কিন্তু বিগত কয়েক বছরের এই যে সাংসদ, এই যে পরিবর্তন, সেই পরিবর্তন একটু টেক্সট থ্রুতে দেখাবো, পিসিআর কে বলবো আসবো, প্লিজ আজাদবাবু আসবো। সুপ্রিয় না অভিষেক ব্যানার্জি, ওরা কোন দলে, এবং সেটা আপনার রাইটস নেই তো, আপনার বলা মানায় না তো। আপনি তো এখনই মহিষ সেনগুপ্তের কথা বললেন, এখনই আপনারা রাহুল গান্ধী বলছেন, এখনই আপনার কাছে সেটা মানায় না তো। ওরা আগে আপনারা নিজেদের অবস্থানটা ঠিক করেন না ভাই। আপনারা কি হয়ে খেলবেন সেটা ঠিক করুন, যে আপনারা কার হয়ে খেলবেন, মোহনবাগানে খেলবো, আপনারা কার
হয়ে খেলবেন আপনারা সেটাকে ঠিক করুন, আপনারা ঠিক করুন, দলের নির্দেশকে আগে আমরা মান্যতা দিতে শিখুন। দলে আপনার 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 কর্তৃপক্ষ যেটা বলেছে সেটাকে ফলো করার চেষ্টা করুন। লড়াই খেলতে পারে, আমরা সেই দলেই খেলা করব। আপনি ডিবেটে নিয়ে আপনি ডিবেটে এটা নিয়ে এসেন না, আপনি আপনার আগে সুপ্রিমোর সঙ্গে কথা বলে বেশ আনন্দবাবুর কাছে আসবো। আনন্দবাবু বলুন। আমি বলছি এই যে মানে ইন্ডিজোটের কথা বলা হচ্ছে আর কি, তো ইন্ডি জোট আর আমরা মানে শর্ট ইন্ডিয়া বললে ভুল, কারণ মাঝখানে পুটলি আছে সেটা আমি একটু ভালো করে দেখি। তো এই যে ইন্ডি জোটের কথা বলা হচ্ছে, যে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের কংগ্রেসের যে রাজ্য সভাপতি অধীর রঞ্জন, উনি লোকসভায় দাঁড়িয়ে কিছু কাগজ নিয়ে বলছিলেন সবচেয়ে বেশি যদি সারদা থেকে কেউ লাভবান হয় সে হচ্ছে তৃণমূলের সুপ্রিমো মাননীয়া। সবচেয়ে বেশি কেউ যদি লাভবান হয়, কেউ যদি চুরি করে বেশি থাকে, তাহলে সেই পশ্চিমবঙ্গের মাননীয়া সবচেয়ে বেশি লাভবান হচ্ছে সারদা থেকে। তা আমার কথা হচ্ছে যে মাননীয়াকে উনি ওখানে চোর সাব্যস্ত করছেন লোকসভায় দাঁড়িয়ে, ভারতবর্ষের বুকে সমস্ত লোকরা দেখছে, তাহলে আজকে যখন ভোট চাইতে যাবে ইন্ডি জোটের হয়ে, এবার সাধারণ লোক যখন জিজ্ঞেস করবে আরে আপনিই তো বলছিলেন যে সবচেয়ে সারদা বেশি লাভবান হচ্ছে এই মাননীয়া, তো কি করে আপনাকে ভোটটা দিব? আবার উল্টা দিকে বলছি, আজকে রায়গঞ্জে যখন রায়গঞ্জে যখন পৌরসভার চেয়ারম্যান পরিবর্তন হলো, এই পৌরসভা প্রাক্তন পৌরসভার এগেইনস্টে চুরির অভিযোগ করছিল, তাহলে আজকে এরা দুজনকে চোর বলছে, আবার দুজনে মাঠে নামে খেলছে। আমার বক্তব্য এরা সঠিক কি করবে? আপনারা কিভাবে অন্য দল থেকে কেউ আসলে তাকে সাধু বানিয়ে নিচ্ছেন? না আমার কথা অন্য দল থেকে কেউ পার্লামেন্টে যাকে বলছে কংগ্রেসের অধীর রঞ্জন বলছিল সারদা থেকে সবচেয়ে বেশি যদি লাভবান হয় তাহলে এই মাননীয়া সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, তাহলে সেই মাননীয়ার হয়ে কি করে প্রচারে যাবে? আর আজকে তৃণমূলের যে প্রতিনিধি বলছিল যে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের কথা, আরে আপনাদের যে খেলোয়াড়গুলো আছে সেই খেলোয়াড়রা তো এক একদিন খেলে, ওরা তো কোন দলের হয়ে বল দিতে নিজেরাই জানে না। আজকে আপনাদের দলের যে প্লেয়ারগুলা, সেই প্লেয়ারগুলা খেলার সময় কোন দলের হয়ে খেলবে, কাকে গোল দেবে নিজেরাই জানে না। অতএব আপনারা আগে নিজেরা ঠিক করে। আজকে পশ্চিমবঙ্গে এই যে পঞ্চায়েতে 60 জন লোক মারা গেল, আজকে অধীর রঞ্জন বাবু বলতে পারবে কর্মীদেরকে না আমার কর্মীরা যে মারা গেছে আপনারা কিছু মনে করবেন না, আগামীতে আবার তৃণমূলকে ভোট দিবে, সেটা কি বলতে পারবে? সেটা আজকে বলুন। আজকে কি করে মানে একজন আরেকজনের হয়ে ভোট চাইতে যাবে, এটা তো আমাদের বোধগম্য হচ্ছে না। কে কি বলবে আজকে পঞ্চায়েত আমরা কি দেখলাম 60 জন কর্মী মারা গেল, 60 জন কর্মী মারা গেল, তো সেই কর্মীদের আপনাদের বেদনা নাই? আপনারা নিজেদের আসন ধরে রাখার জন্য এতটাই লালসা যে আপনাদের কর্মীদের সমস্ত আত্মীয়তা ভুলে যাবেন আপনারা। আর আপনারা কিভাবে আপনারা কিভাবে নীতিশ কুমারের সঙ্গে জোট করেছিলেন? পশ্চিমবঙ্গের কথাই বলছি, পশ্চিমবঙ্গে আজকে পৌরসভায় চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান দুজনের যে লড়াই, আজকে ভোট চাইতে যাবে তারা? আসবো এই মুহূর্তে লক্ষ্মীকান্ত রায়ের একটা কবিতা আপনাদেরকে একটু শোনাতে চাই। আপনাদের মধ্যে যে বাগবিতণ্ডা চলছে কিছুক্ষণে হলেও একটু বিরতি আসতে পারে। রানী করেন ঘোড়া ছেড়ে বাঘের সবারি, রাজ্য জুড়ে দাপিয়ে বেড়ান ঘুরিয়ে তরবারি, বাঘ যদি মনের সুখে যা যায় তাই খায়, রাজত্বের লোভে রানী সম্মতি দেন তাই। আশাটা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার কারণ যে ইন্ডি জোট নিয়ে এত কথা, এত জলঘোলা, সেই ইন্ডি জোটে মানুষের ওপর কি প্রেক্ষাপট পড়ে এখান থেকেই বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই একসাথে লড়াই করছে ট্রাইব টিভির স্ক্রিনে। তাহলে গ্রাউন্ড লেভেলে কি অবস্থা? গ্রাউন্ড লেভেলে ঠিক কী পজিশনে রয়েছে এই ইন্ডি জোট? তার কারণ একেবারে মহিত সিং গুপ্তবাবু বলছেন পশ্চিমবঙ্গের জোট নিয়ে একটা বড় সড়ো কোশ্চেন মার্ক। তাহলে পশ্চিমবঙ্গও তো একটা রাজ্য, সেই রাজ্যেও তো ভোটের পরিমাণ যথেষ্ট বেশি, জনসংখ্যাও অনেক বেশি, সেখানে যদি ইন্ডি জোটে এত বড় ফাটল দেখা যায় তবে কি হতে চলেছে? বিবেকবাবু কি বলবেন? দেখুন, জোট সার্বিকভাবে গোটা জোটের ইন্ডিয়া জোটের যে ফর্মুলা এবং কোথায় কোন রাজ্যে কীভাবে আসন সমঝোতা হবে সেটা
প্রত্যেকটা আপনারাও জানেন না। প্রত্যেকটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্বাচন হবে। যেমন সিপিএম পলিটিক্যাল পার্টি থেকে খুব পরিষ্কার স্ট্যান্ড যে সিপিএম পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। গোটা দেশ জুড়ে যেভাবে বিজেপি এবং আরএসএস দেশের সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধূলিসাৎ করে দিয়ে দেশটাকে বেঁচে দেওয়ার চেষ্টা আজকে করছে। सीपीएम প্রথম কি বলছিল, पहले पाकिस्तान স্বাধীন होगा उसके बाद भारत होगा। তা আজকে তাদের কাছ থেকে আমাদের দেশ শুনতে হবে যে প্রথমে পাকিস্তানকে স্বাধীন করতে হবে, তারপরে হবে ভারত স্বাধীন। তাহলে এই সিপিএম এর কাছ থেকে আজকে আমাদের শুনতে হবে মানে দেশকে কিভাবে ভালোবাসতে হবে। যে এরাই প্রথমে বলছিল पहले पाकिस्तान স্বাধীন होगा उसके बाद भारत होगा। তাহলে আজকে এরাই আবার আমাদেরকে মানে বিজেপি শিখতে হবে সিপিএম এর কাছ থেকে যে দেশ কিভাবে শাসন করতে হবে। আপনারা বলুন, আপনারা স্বাধীনতা এতগুলো বছর পর্যন্ত কেন আপনারা আরএসএস এর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেননি? আরএসএস তো কোনো রাজনৈতিক দল না, আরএসএস একটা নিজস্ব সাংগঠনিক ব্যাপার, তার সাথে বিজেপির কোনো সম্পর্কই নেই। আরএসএস এবং আরএসএস একটা আলাদা সংগঠন, আরএসএস কোনো রাজনৈতিক দল না। এবার আরএসএস এর যারা আছে তারা বলতে পারবে, বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই। দলটা কি তো পরিচালন করে আরএসএস, আরএসএস এর সাথে বিজেপি। আরএসএস একটা সামাজিক সংগঠন, রাজনৈতিক দল না। তো তাদের সম্পর্কে তারা বলবে, ওখানে তো আমরা বলতে পারবো না। কিন্তু সিপিএম বলছিল যে पहले पाकिस्तान স্বাধীন होगा उसके बाद भारत होगा। তাহলে আজকে আপনারা বলেন এই যে আপনারা বলেন ধর্ম, আজকে পাকিস্তানের জন্মটা কি জন্য হলো সেটাকে বলে। পাকিস্তানের জন্মটা কি জন্য হলো আজকে সেটা বলে। পাকিস্তানটা কেন হলো সেটা বলেন আপনারা বলেন। আজকে যদি ধর্ম নাই থাকতো তাহলে পাকিস্তানটা কেন হলো, পাকিস্তানটা কেন হলো সেটা আপনারা বলেন। সিপিএম এর আমি জানতে চাই পাকিস্তানটা কেন হলো আজকে, সেটা আপনারা বলুন, কথাটা বলুন। না আপনারা ধর্ম নিয়ে বলছেন, আজকে কলকাতায় বিক্রি করে দিতে চাচ্ছেন, আপনারা লক্ষ ঘন্টা গীতা পাঠ হচ্ছে সেখানটাতে আমরা কথা কি বলি, চোর শোনে না ধর্মের কথা, কারণ যারা চোর তারা সে ধর্মের কথা শুনতে যাবে না। তো ওখানে যদি কয়লা চোর, বালি চোর, শিক্ষা চুরি, চাকরি চুরি যদি পাঠ করা হতো তাহলে আজকে দেখতেন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো সবার আগে গিয়ে সামনে সাইতে বসতো। তো এটা তো লেখাই আছে যে চোর শোনে না ধর্মের কথা, চোরকে ধর্মের কথা শোনানো যাবে না। যেখানে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সামঞ্জস্যপূর্ণ দেশ, এই দেশটাকে পাকিস্তানটা কি জন্য হলো সেটা বলে, পাকিস্তানটা কি জন্য হলো সেটা বলে। বিভ্রান্ত হচ্ছে, আমরা অনেক দিকে ঘুরছি কিন্তু মেন টপিক থেকে হারিয়ে যাচ্ছি। আমার একটা কথা শুধুমাত্র বলা আছে আনন্দবাবুকে। আনন্দবাবু, চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলা হয়, সেক্ষেত্রে আরএসএস এর বিষয়ে যে প্রশ্নটা আপনাকে করলো সরাসরি বিবেকবাবু, আপনি এড়িয়ে গেলেন ঠিকই, কিন্তু কথাটা সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারছেন কি? আরএসএস এর সাথে তো আমাদের আরএসএস এর যারা আছে তারা বলতে পারবে, না তারা বলতে পারবে, ওটা একটা সামাজিক সংগঠন। এবার বিজেপি একটা রাজনৈতিক দল, এবার আরএসএস এর যারা আছে তারাই বিষয়টা ভালো করে বলতে পারবে। সেটা তো আমরা কেন বলতে যাবো, না আমরা কেন বলতে যাবো অন্যের হয়ে, আমরা কেন বলতে যাবো? আরএসএস এর ব্যাপার আরএসএস বলছে, আজকে বিজেপি ব্যাপার আরএসএস এর এজেন্ডাই তো বিজেপি ফুল একেবারে চৈতালি দি বলুন। আজকে এক দেশ এক আইন সেটা হবে না, আসবো আজকে এক দেশ এক আইন হবে না, প্লিজ প্লিজ না না আপনারা কি বলছেন এক এক করে প্লিজ চৈতালি দি বলুন, প্লিজ 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 বলুন, প্লিজ প্লিজ ডেকোরাম মেইনটেইন করুন, চৈতালি দি বলুন। যে আজকে আপনাদের যতজন মন্ত্রী রয়েছেন, আজকে আমাদের সকলেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর সিং মোদী, তো মোদী বাবুও তো আরএসএস থেকে উঠে এসেছেন, তিনি আরএসএস সংগঠনের। আপনার আপনি অস্বীকার করলে হবে না, সেটা আপনাদের ব্যক্তিগত অভিযোগ, এজেন্ডাকে এটা গোটা ভারত করছে। আর আপনারা আমরা কি অন্য দেশে বাস করি সেটা বলেন, করতে চাইছেন আমরা কি অন্য দেশে বাস করি সেটা বলেন, পরিষ্কার করে আজকে অন্য ধর্মের জন্য আলাদা আইন, আবার সনাতন ধর্মের জন্য আলাদা আইন কেন হবে? মোহনদাস করমচাঁদ গান্ধী এক দেশ এক আইন করেছিল, নাথুরাম গডসে মোহনদাস করমচাঁদ গান্ধীকে খুব
নিজেদের মধ্যে ডাইভার্সিটি সেই জায়গাটার মধ্যে আপনি সেটাকে আপনারা ব্রেক করতে যাচ্ছেন। না আমি বলতে চাই একটা ভাষা একটা সংবিধান, না একদম কেন হবে? একদম মানে আপনি বাংলা ভাষাকে অস্বীকার করছেন, আমাকে একটু বলতে দিতে হবে। আপনি ভাষাকে অস্বীকার করছেন, সংবিধান মানবেন না, সংবিধান আছে সেই সংবিধানকে অস্বীকার করছেন। আসবো প্লিজ 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 ডেকোরাম মেইনটেইন করুন, ডেকোরাম মেইনটেইন করুন প্লিজ প্লিজ। আসবো প্লিজ 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 আমি দুজনকেই বলবো প্লিজ 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 আমি দুজনকেই বলবো, বিবেক বাবু, আনন্দ বাবু, দুজনকেই বলবো প্লিজ 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 প্লিজ। আমি আবারও বলছি ডেকোরাম মেইনটেইন করুন। আমি আবার বলছি যদি আসবো আপনার কাছে, যদি আসবো আপনার কাছে, আসবো আপনাকে জিজ্ঞেস করছি যদি প্লিজ একটু শুনে নিন, প্লিজ শুনে নিন, ডেকোরাম মেইনটেইন করুন। আর প্লিজ সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। আপনারা চারজনেই আমাদের ট্রাইব টিভির সম্মানীয় গেস্ট, সবার ডেকোরাম মেইনটেইন করুন, বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন না, পার্সোনাল অ্যাটাক করবেন না, বডি ল্যাঙ্গুয়েজ সঠিকভাবে কথা বলুন প্লিজ, কাইন্ডলি রিকোয়েস্ট। চৈত্রীদির কাছে আসবো, চৈত্রীদি বলুন। আমার মনে হয় আমার সিপিএম এর বন্ধু বললেন এবং আমার বিজেপির বন্ধু বললেন, আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটা আমরা দেশ, যেই দেশে সব জাতি বর্ণ ধর্ম সবাই বসবাস করে। এখানে উনি বললেন পাকিস্তান বা ইন্ডিয়ার যে হয়েছিল সে সময় ধর্ম নিয়ে হয়েছিল। আজকে আমি একটা কথা বলতে চাই, ধর্ম আপনি যদি বলেন, ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না। রাজনীতির অঙ্গ হবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক যারা রয়েছেন, সাধারণ মানুষ কোন জায়গায় আপগ্রেডেশনে যাচ্ছে। আমি যদি ধর্ম করি, তাহলে আমি যদি আজকে দোকানে যাই, একটা হিন্দু হলে একটা বাতাসা কিনি, সেটাও আমার অর্থের প্রয়োজন। এবং আমি যদি একজন মুসলিম বন্ধু হই, আমি যদি আজকে গিয়ে ঈদগাতে গিয়ে বা চাদর চড়াই, তার জন্য আমার অর্থের প্রয়োজন। তা আজকে আমার বেসিক উন্নয়ন বা রাজনীতি হবে সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে, যেই দলই আসুক, আজকে কেন্দ্র হোক রাজ্য হোক, মানুষের জন্য যারা করবে মানুষ তাদের ভালোবাসবে। কিন্তু উনি বলেন ধর্ম। আমার মনে হয় ধর্ম নিয়ে পাকিস্তান বা হিন্দুস্তান সেই সময় কি জন্য ভাগাভাগি হয়েছে। আজকে মোহনদাস করমচাঁদ গান্ধীকে নাথুরাম গডসে হত্যা করেছে। আমরা সবাই জানি নাথুরাম গডসে কোন দলকে রিপ্রেজেন্ট করতো, কাকে রিপ্রেজেন্ট করতো। এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই যে মোহনদাস করমচাঁদ গান্ধীর মতন একজন সুষ্ঠু মানুষকে তাকে হত্যা হতে হয়েছিল নাথুরাম গডসের হাতে। এবং তিনি আরএসএস থেকে তিনি বিজেপির প্রতিনিধিত্ব, এখন আমরা যাকে বলি হিন্দুত্ববাদ, এটা যেটাকে এখন বহন করে চলছে বিজেপি। কিন্তু এটা কখনো কোনো জায়গার উন্নয়ন হতে পারে না, উন্নয়নমুখী কোনো কাজ হতে পারে না, যেটার জন্য আপনি বলছেন। আর সর্বোপরি আমি একটা কথা বলি, আপনি বলছেন যে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত কিছু, আমার বিজেপির বন্ধু বলল। আজকে আপনারা যারা রয়েছেন, আপনারা স্বামী বিবেকানন্দকেই তো আপনারা মান সম্মান দেন না। আপনি গীতাপাঠ নিয়ে বলছেন যে চোর থাকলে এই থাকলে। দেখুন, আপনারা বেসিক মানুষের জন্য, সাধারণ মানুষের টপিক্সটাতে কথা বলুন। আপনারা আজকে স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমি পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করছে, তাতে আমি খুব মানে ভগবানের কাছে ধন্য বলি যে আমি এই পশ্চিমবঙ্গে আমার জন্ম হয়েছে। তিনি শুধু আমার ভারতবর্ষ নয়, তিনি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে তিনি একজন নিয়ে। কিন্তু আপনারা সেখানে কি বলেছেন? আপনারা বলেছেন আপনিও দেবেন আপনার বিজেপির সাংসদ, আপনাদের সুকান্ত মজুমদার, আপনাদের নেতৃত্ব, তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেললে আমার বন্ধুরা তারা ভগবানের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারে, মানে ভগবানের কাছে পৌঁছতে পারে। তাহলে আজকে সেটাকে আপনারা কি বলেছেন? কমিউনিস্টবাদ ওনার মানসিকতা। তাহলে আপনারা বিবেকানন্দকে ছাড়ছেন না। তাহলে আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ কি আশা করে? ধর্ম নিয়ে আপনারা জয় শ্রীরাম বলছেন, যেখানে আমরা জানি যে জয় সীতারাম, আপনারা সীতাকে উপেক্ষা করছেন। তাহলে আপনাদের কাছে আজকে আপনারা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, আমি সর্বধর্মকে বাদই দিলাম যে তিনি আমাদের পশ্চিমবঙ্গের একজন বর্ষিয়ান মানুষ, তাকেও আপনাদের প্রতিনিধি গিরিরাজ সিং কি বললেন? ঠুমকা লাগাচ্ছে। আপনাদের ভাষা চয়ন করতে হবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার যে মুখ্যমন্ত্রী, সে আপনারও মুখ্যমন্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সে যেই দলের হোক। আমি নিশ্চয়ই আমার প্রধানমন্ত্রীকে আমি নিশ্চয়ই বলবো না ও দাদা কেসে হ্যাঁ।
ভাষার চয়নটা আপনাদের জানতে হবে। এবং আমাদের এখানে ঋষিমুনির, আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আজকে রামকৃষ্ণদেব, আজকে বামা খ্যাপা, এগুলো আপনাদের জানতে হবে। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার, এখানে এটা নিয়েই আমাদের পশ্চিমবঙ্গ, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ কালচারের দিক দিয়ে ভারতবর্ষে উঠে এসছে। আর আপনারা হয়তো জানেন না, বিবেকানন্দকে নিয়ে আপনারা কথা বলছেন, বিবেকানন্দ, আমি আরেকটু বলতে চাই, বিবেকানন্দকে নিয়ে আপনারা কথা বলেছেন। বিবেকানন্দ যখন শিকাগোতে গিয়েছিল, বক্তৃতাতে উনি বলেছিলেন, প্রথমে বলেছিলেন মাই ইল্ডার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, উনি মহিলাদেরকে আগে সম্মান দিয়ে কথা বলেছে, তারপরে উনি পুরুষদের কথা বলেছে। সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমার মনে হয় অন্য কিছু আশা করা যায় না, যে আপনারা বিবেকানন্দকে অপমান করবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। তা আপনাদের কাছে কি আশা করা যায়? গীতা পাঠ করলেই সবকিছু হয়ে যায় না। চৈতালিদির প্রেক্ষাপটে একেবারে আনন্দবাবুকে উত্তর দেওয়ার সুযোগ দেবো, কিন্তু তার আগে রঘুপতি মুখার্জি, সিপিআইএম নেতা, তিনি একবার কি বলেছেন এই বিষয় নিয়ে একবার শোনাই, তারপর আসছি আনন্দবাবু আপনার কাছে, শুনুন। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পার্টির একদম পরিষ্কার স্ট্যান্ড। এ রাজ্যের ক্ষেত্রে আমরা বিজেপি এবং তৃণমূলের থেকে আমরা সমদূরত্বে আমরা আছি, এবং ওদের দুজনের এগেস্টে আমাদের লড়াই। আপনারা জানেন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিগত দিনে আমাদের যিনি সাংসদ ছিলেন মোহাম্মদ সেলিম, এবং গত বছর মোহাম্মদ সেলিম সামান্য কিছু ভোটে হেরে যায়। আমাদের এই ক্ষেত্রে যে উত্তর দিনাজপুর যে আমাদের যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে বরাবরই সিপিএম এগিয়ে থাকে। স্বাভাবিকভাবে আমাদের যারা রাজ্য নেতৃত্ব, যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, তারা নিশ্চয়ই বৈঠক করবেন এবং বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন যে ক্যান্ডিডেট কাকে করা যায়। তবে আপনাকে এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে, আমরা এখানকার পক্ষ থেকে বলতে পারি যে এই রাজ্যে আমরা টিএমসি এবং বিজেপির থেকে আমরা সমদূরত্বে আছি, এবং দুটোই আমাদের কাছে সামনের শক্তি। একটু আগেই বললাম যে মোহাম্মদ সেলিম কিন্তু বিগত দিনে দেবশ্রী চৌধুরীর আগে আমাদের এখানকার সাংসদ ছিল, এবং সেই ক্ষেত্রে আমরাই স্বাভাবিকভাবে আমরা এই জায়গাটাতে এগিয়ে আছি, এটা বলবার কোনো বিষয়। রঘুদেব কি বললেন একবার শোনালাম, এই প্রসঙ্গও আসবো, কি বলতে চাইছি সেটাও আপনি বুঝতে পারবেন, কিন্তু তার আগে আনন্দবাবু আপনি কি বলছিলেন বলুন। এখানকার তৃণমূলের যে প্রতিনিধি আছে, উনি যে কথাগুলো বললেন তার পরিপ্রেক্ষিতে বলছি যে পশ্চিমবঙ্গের মাননীয়া যদি সব ধর্মকে সমান চোখেই দেখতেও, তা আজকে উনি গীতা পাঠ অনুষ্ঠানে যেতে পারতেন, উনি নামাজ পড়ার সময় হিজাব পরে নামাজ করতে পারেন, উনি বড়দিনে উনি পার্ক স্ট্রিটে গিয়ে প্রার্থনা করতে পারেন। তাহলে গীতা পাঠে উনি যেতে কি অ্যালার্জি? গীতা পাঠে উনি অ্যালার্জি কিসে? আমি কিন্তু মাঝখানে কথা বলিনি, আমি কিন্তু বলতে হবে, আমি তাহলে তখন কথা বলিনি। আরও বলছি যে আজকে ঋষি মনীষীদের কথা, তৃণমূলের কাছ থেকে আমাদের শিখতে হবে ঋষি মনীষীদের কথা। আজকে বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করে এখন গান শোনানো হচ্ছে মাননীয়ার অনুপ্রেরণায়। আমরা দেখছি যে উনি মাঝে মাঝে রবীন্দ্রনাথের জন্ম কবে কোনো অনেক ভুলভ্রান্তি কথা বলছে, সেটা আপনারা মিডিয়াতেও দেখিয়েছেন। এবং কিছুদিন আগে আপনারা দেখবেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙে এরা কি নাটকটাই করেছিল কলকাতায় যাদবপুরে। বিদ্যাসাগর যে বর্ণপরিচয়ের স্রষ্টা, সেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে এরা কি করলো, বিজেপির ঘাড়ে দোষটা চাপিয়ে দিল। আজকে ইনারা বলছেন যে মহিলাদের সম্মান, আজকে ইনাদের মন্ত্রী অনিলগিরি না কি গিরি আছে ওনাদের, যে কারামন্ত্রী আছে অখিলগিরি, সেই অখিলগিরি আমাদের মানে ভারতবর্ষের সর্বোচ্চ আসন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে কি অঙ্গভঙ্গি করে ব্যঙ্গ করে উনি দেখিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মাননীয় উনার এগেন্স্টে কী পদক্ষেপ নিচ্ছে। আজকে উনাদেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি, আজকে আমরা কী দেখলাম, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে কি করে মানে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। আজকে ইনাদের কাছে শিখতে হবে আমাদের কালচার, পশ্চিমবঙ্গের কালচার, এই তৃণমূলের কাছে শিখতে হবে যে যারা আজকে পশ্চিমবঙ্গের মা বোনদের সম্মান করতে পারে না। আজকে আমরা কি দেখছি, কন্যাশ্রী অবশ্যই আজকে কেন্দ্র টাকা পাঠাচ্ছে, সেই আমি আজকে কেন্দ্র টাকা পাচ্ছে মিড ডে মিলে, ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করে কন্যাশ্রী দিচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের পোশাকের টাকা চুরি করে আপনারা আজকে ওই কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন। আমরা দেখছি তো যে কিভাবে চুরি করছে আজকে কেন্দ্রীয় সরকার, গ্রামোন্নয়ন দপ্তর সরকার
আজাদবাবু কি বলছেন? বলছে তো মীরা সিংহ আজাদবাবু বলুন। আজকে পশ্চিমবঙ্গে কিভাবে চুরি করছে, ওয়ার্ল্ড মান্যতা দেয়, এটা বললে আপনারা হবে হ্যাঁ না। আজকে তো গোটা এটা ওয়ার্ল্ড ভালো দেখছে করেছে, পশ্চিমবঙ্গ এটা ভালো কিভাবে করেছে, চুরি করছে। সেটাকে মান্যতা রানিং দিলে রানিং মন্ত্রীরা জেল রানী খাটছে। রাসমণির পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের লোকরা যেটা ভাবতে পারে সেটা আজাদবাবু, আপনি হেট বলুন। হয়ে গেছে। আজকে আসবো। এই তৃণমূলের কাছে আমাদের শিখতে হবে আজকে মনীষীদের আজকে অবশ্যই যারা শিখতে হবে, মনীষীদের কত অবশ্যই সম্মান শিখতে করে। হবে, যেগুলো জানেন না আজকে সেগুলো শিখতে হবে। মনীষীদের শেখার সাথে কোনো- আজকে শেখার কোনো মাননীয় বয়স হয় না, তুলনা আপনি করছে। শিখতেই পারেন। মনীষীদের এরকম সাথে মমতা আজকে বন্দ্যোপাধ্যায় ওনাদের থেকে শিখতেই পারেন, সব জাতিকে বেশ, কিভাবে বেশ, সম্মান বেশ, দিতে হয়। হাইকোর্ট তুলনা করছে। আজকে শুধুত্ববাদ পশ্চিমবঙ্গ বললে হয় না। রসাতলে গেছে। উন্নয়নটাকে মনীষীদের কাজে সম্মান লাগাতে হয়। ওনাদের কাছে শিখতে হবে। প্লিজ আজাদবাবু আপনি বলুন। আজাদবাবু কিছু বলছেন, আজাদবাবু বলুন। চেষ্টা করে, কিন্তু অন্য দলের কোথাও কোনোদিন সেই সম্মানটুকু দেবার মানসিকতা নাই তাদের। এইটাই হচ্ছে কংগ্রেস দল ভারতবর্ষে। আপনার কথা স্পষ্ট ঠিকঠাক বোঝা গেল না, আমি আরেকবার একটু কাইন্ডলি বলুন। আই থিঙ্ক আপনার কোনো একটা কানেকশনের কোনো সমস্যা হচ্ছে, পিসিআর কে বলবো কানেকশন সঠিক করার জন্য। কিন্তু এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একেবারে বলা যেতে পারে রঘুপতি বাবু যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন সেই প্রসঙ্গে বলি। যে কথা আপনি বললেন যে একেবারে দীপা দাস মুন্সি থেকে শুরু করে নানান কথা তিনি বললেন, মোহাম্মদ সেলিমের কথাও তিনি বললেন, দেবশ্রী চৌধুরীর কথাও তিনি বললেন। একটু দেখাই টেক্সট প্লেটের থ্রুতে, ফুল টেক্সট প্লেটের থ্রুতে আমরা একবার দেখবো যে বিগত কয়েক বছরে কারা কারা সাংসদ ছিলেন এবং রায়গঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে। একবার দেখুন, পশ্চিম দিনাজপুরে সুশীল রঞ্জন চট্টোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস ছিলেন 1952 সাল থেকে শুরু করছি। সেলুক মার্ডি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস 1957 সাল থেকে 1962 সাল অবধি ছিলেন। পশ্চিম দিনাজপুর চপলাকান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের ছিলেন তিনি। রায়গঞ্জ এবার চপলাকান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের 1962 থেকে 1967, আবারও চপলাকান্ত 1967 থেকে 1971 ভারতীয় জাতীয় কংগ্রেস। সিদ্ধার্থ শঙ্কর রায় ভারতীয় জাতীয় কংগ্রেস 1971 সাল থেকে 1972 সাল। মায়া রায় ভারতীয় জাতীয় কংগ্রেস 1972 সাল থেকে 1977 সাল। মোহাম্মদ হায়াত আলী ভারতীয় লোক দল 1977 থেকে 1980 সাল। গোলাম ইয়াজদানি ভারতীয় জাতীয় কংগ্রেস 1980 থেকে 1984 সাল। গোলাম ইয়াজদানি ভারতীয় জাতীয় কংগ্রেস 1984 থেকে 1989। গোলাম ইয়াজদানি ভারতীয় জাতীয় কংগ্রেস 1989 থেকে 1991। গোলাম ইয়াজদানি ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআইএম 1989 থেকে 1991। গোলাম ইয়াজদানি আবারও 1996 থেকে 1998। গোলাম ইয়াজদানি আবারও 1998 থেকে 1999। প্রিয়রঞ্জন দাস মুন্সি এলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত। প্রিয়রঞ্জন দাস মুন্সি আবারও এলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে 2004 থেকে 2009। দীপা দাস মুন্সি এলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে 2009 থেকে 2014 অবধি। মোহাম্মদ সেলিম এলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি, যার কথা বলছিলেন তিনি, 2014 থেকে 2019 সাল। তারপরেই দেবশ্রী চৌধুরীর আগমন ভারতীয় জনতা পার্টি 2019 সাল। এর সামনেই 2024 লোকসভা নির্বাচন। যে প্রসঙ্গ, কেন এই টেক্সট প্লেট দেখালাম তার একটা বড় প্রাসঙ্গিকতা রয়েছে। যে কথা তিনি বললেন, বিবেকবাবু আপনার কাছে আসবো, যে রঘুপতিবাবু যে কথা বললেন যে বিগত কয়েক বছরে সিপিআইএমের ঔদ্ধত্য অনেক বেশি ছিল। ঔদ্ধত্য কথাটা বলাটা হয়তো ভুল হলো, আধিপত্য অনেক বেশি ছিল রায়গঞ্জে। সেই ক্ষেত্রে হিস্ট্রি তো বলছে কংগ্রেসের। দেখুন, সার্বিকভাবে যে আপনি ডাটা দেখালেন সেখানে দীর্ঘদিন ধরে কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে জিতে এসেছে। আপনি নিজেও দেখলেন সেটা। হ্যাঁ, সেটা যদি অস্বীকার করা যায় না, সেখানে সিপিএমও সে তার আপনাদের এত বড় বড় নেতা, তারাও এই ভুলগুলো কি করে করছেন? দেখুন, সামগ্রিকভাবে রাজ্যের যে পরিস্থিতি, আমাদের যে আন্দোলন, সেখানে 2011 সালের পরবর্তী সময়ে আমরা রাজ্য থেকে আমাদের পালাবদল হয়, তারপরে সাংগঠনিক দুর্বলতা জন্য আমরা নিজেদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধন করে নিয়ে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থেকে লড়াই এগিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের যে রুজিরুটির যে সমস্যা, বেকারদের যে চাকরির সমস্যা, এবং সবচেয়ে বড় এই সময়কালে যেটা আমাদের সমস্যা দেশের কাছে, সেটা হচ্ছে দেশকে বাঁচানো, সংবিধানকে বাঁচানো। এবং এই যে বিজেপি এবং আরএসএস যে তাদের এজেন্ডা শুরু করেছে, এক দেশ এক আইন এক ভাষা, এই যে ভারতবর্ষের যে বৈচিত্র্যটাকে এরা অস্বীকার করছে, সেই বৈচিত্র্যটাকে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ করা এবং প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা ভাষাকে আবার ভারতবর্ষের বাইরে, রায়গঞ্জ কি ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? তাহলে আপনি বলছেন যে এক আইন, তার মানে কি পশ্চিমবঙ্গের আইনটা আলাদা হবে আর অন্যান্য রাজ্যে আইন আলাদা হবে? সংবিধান কি বলছে? আপনি যে না সংবিধানটা কি বলছে যে ভারতবর্ষে একটা রাজ্যে একটা আইন হবে? আপনি বললেন, আপনি থেকে আপনি বলছেন। আপনি কি গোটা দেশ জুড়ে যে
একটা আইন, একটা দেশ, একটা ভাষা যে চেষ্টা করছে, একটা ভাষার কথা কোনো সময় বলেননি, একটা আইনের কথা বলছেন। আপনি একেবারে একটা আইনের কথা বলছেন, একেবারে অন্তিম রাউন্ডে চলে না না ভাষার কথা কোনো সময় এবার ডিবেট নয়, বলছি একটা আইনের কথা, ডিবেট নয়, বিবেক বাবু ব্যাস হয়ে গেছে, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, ডিবেট নয়, একেবারে 1 মিনিট সময় পাবেন আপনারা সবাই একেবারে স্ট্যান্ড পয়েন্ট রাখার জন্য। যে বিষয় নিয়ে আজ কথা হলো, জানি না কতটা সেই বিষয়ে প্রাসঙ্গিকতা থাকলো, তার কারণ মূলত একেবারে ভারত ভ্রমণও আমরা করেছি, প্রত্যন্ত ভারত ভ্রমণ করেছি, রায়গঞ্জ থেকে দূরে সরে। স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো সবাইকে, দয়া করে এই বিষয় নিয়ে আপনারা স্ট্যান্ড পয়েন্ট রাখবেন, এটাই আশা রাখছি। প্রথমেই সুযোগ দেবো বিবেকবাবুকে। বিবেকবাবু আপনিই বলুন, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, রায়গঞ্জ নিয়ে বলুন প্লিজ। দেখুন, রায়গঞ্জের সাধারণ মানুষজনদের যে রুটি সমস্যা এবং গোটা দেশে যে আরএসএস বিজেপির যে এজেন্ডা, সেই এজেন্ডাকে আমরা রায়গঞ্জের সাধারণ মানুষ এটাকে প্রতিহত করার জন্য আগামী লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের পার্টি তার সর্বাত্মকভাবে চেষ্টা করবে এবং আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার যে আমরা গোটা দেশব্যাপী বিজেপির বিরোধিতা করব এবং এই রাজ্যের স্ট্যান্ড আমাদের খুব পরিষ্কার যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াইটা চালিয়ে যাব। অতি সংক্ষেপে শেষ করেছেন। বেশ, এবার আসবো আনন্দবাবুর কাছে। আনন্দ ভৌমিক আপনি বলুন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন প্লিজ, কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। আপনারা রায়গঞ্জে দেখছেন যে হচ্ছে কিসের হচ্ছে, আপনি বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, আপনারা যেটা দেখালেন রায়গঞ্জে যে মানে 1950 সালের পর থেকে কংগ্রেসের সাংসদ হয়ে আসছে, তারপরে সিপিএমের, এবার 2019 সালে ভারতীয় জনতা পার্টির এখানে প্রার্থী ছিল দেবশ্রী চৌধুরী, উনি প্রচুর ভোটে জয়লাভ করেছিলেন এবং রায়গঞ্জে গত মানে যে সাংসদরা ছিল তার ডবল কাজ মাননীয় দেবশ্রী চৌধুরী মহাশয় করছে এবং রায়গঞ্জের লোক রায়গঞ্জের লোক এই সাংসদ হওয়ার ফলে সব দিক দিয়ে উপকৃত হয়েছে। এই করোনা পিরিয়ডের সময় আমরা নিজেরাও দেখেছি মাননীয় সাংসদ কীভাবে মানে প্রান্তিক আমাদের যে এলাকাগুলো আছে সেই এলাকার লোকগুলো যখন বিভিন্ন রাজ্যে আটকা পড়ে গেছিল, মাননীয় সাংসদ কিভাবে সেই সমস্ত লোকদেরকে মানে বাড়িতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে, সেই সমস্ত লোকদের কাছে খাবার পৌঁছে দিয়েছে এবং উনি সবসময় কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছে রায়গঞ্জে উন্নয়নের জন্য। আপনারা দেখছেন রেল ব্যবস্থা কত উন্নতি হয়েছে, আজকে এখানটাতে পোস্ট অফিসের আমাদের রায়গঞ্জে নতুন করে ভবন হয়েছে। রায়গঞ্জে উন্নয়নের জন্য আগামী 2024-এ আবার ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করবে এবং রায়গঞ্জের বাসী বিজেপিকেই ভোট দিবে। বেশ বেশ, আজাদবাবু আপনাকে সময় দিচ্ছি, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। যে আমাদের তো আমাদের তখনই মঞ্চে ওঠো, তখনই লোক দেখো, পিসিআরকে বলবো প্লিজ ফ্রেম সঠিক করতে এবং কোনো কারণে গন্ডগোল হচ্ছে। একেবারে আসবো চৈতালি ম্যাডামের কাছে। চৈতালি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন প্লিজ, কেউ ইন্টারাপ্ট করবেন না। দেখুন, এখানে যখন রায়গঞ্জ আমাদের যে লোকসভা কেন্দ্র আছে সেটা নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ আমি প্রথমেই বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা গঠন করেছেন সেটা হলো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে কংগ্রেস ছিলেন, তিনি কংগ্রেসের সাংসদ ছিলেন এবং রেলমন্ত্রীও ছিলেন। তো সেই সূত্রে আমাদের রায়গঞ্জ যে লোকসভা যে সিটটা রয়েছে সেটাকে আমরা প্রত্যেকে আইএনডিএ জোটের পক্ষে আছি এবং আমাদেরকে সিট ডিভাইডেশনে যেটা দেবে সেটাই আমরা মেনে নেব। কিন্তু আমাদের সর্বোপরি আমরা যারা দলের একনিষ্ঠ কর্মী রয়েছি তারা আমরা দলের বাইরে গিয়ে কখনোই নই। এবং আপনি যদি এখানকার সমীক্ষা দেখেন, হ্যাঁ দেবশ্রী চৌধুরী উনি বললেন যে কি কাজ করেছেন, কিন্তু আপনি যদি দেখেন আমাদের এই লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূলেরই বেশিরভাগ বিধায়ক। তাই আমি মনে করি, আশা রাখি যে তৃণমূল অবশ্যই মানুষের জন্য কাজ করেছে, তাই বিধায়ক আমাদের অনেক রয়েছে। তো সেই জন্য লোকসভা কেন্দ্রে আমরা অবশ্যই দল যেটা সিদ্ধান্ত নেবে, আইএনডিএ জোট যেটা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাতেই সমর্থনে আমরা থাকবো। বেশ, আজাদবাবু আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আপনাকে একবার 1 মিনিট সময়ের সুযোগ দেবো। আজাদবাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। প্লিজ আপনি 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, আপনি সঠিকভাবে আপনার উত্তর দিন, বলুন। বলছি, আপনার যে এই ভারতবর্ষে যেটা বিভাজনের রাজনীতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায়। যেমন আপনাকে বলি, এই কয়েকদিন আগে গীতা পাঠ হলো, সেই গীতা পাঠে কি বলেছে,
যে সমান ধর্মকে তাদের অধিকার দেয়া, সমান মানুষকে তাদের প্রাপ্যকে বুঝিয়ে দেয়া। কোরআনেও যেমন বলেছে, গীতাতেও বলেছে, কিন্তু সেটাকে আমরা এই ভারতবর্ষে দেখতে পাচ্ছি বিভাজনের রাজনীতি, হিন্দু আর মুসলমান, এইটাই হচ্ছে তাদের রাজনীতি। কিন্তু কংগ্রেসের রাজনীতি হচ্ছে সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রাজনীতি। আমাদের ধর্ম না নিয়ে রাজনীতি করা সবারই উপরে মানুষ, সেই মানুষের রাজনীতি করা হচ্ছে আমাদের লক্ষ্য জাতীয় কংগ্রেসের। বেশ, আপনিও সংক্ষেপে শেষ করেছেন। একেবারে শেষ লগ্নে এসে আপনাদের চারজনকেই ট্রাইব টিভিতে আসবার জন্য অশেষ ধন্যবাদ। এবং যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, বলা যেতে পারে বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো, রায়গঞ্জ কতটা প্রাসঙ্গিকতা পেল জানি না, কিন্তু এটা সত্যি যে ইন্ডিয়া জোট নিয়ে যে আশা বাড়ছে তৃণমূল কংগ্রেস থেকে বাকি বিজেপি বিরোধী দলগুলো, তা কতটা প্রাসঙ্গিক হচ্ছে পরবর্তীকালে সেটার সব থেকে বড় উত্তর দিতে পারবে 2024 লোকসভা নির্বাচনে জনতা জনার্দন। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান টান শো দেখার জন্য নজর রাখুন ট্রাইব টিভির পর্দায় ঠিক সন্ধ্যে 7টায় এক কথায় অঞ্চলে। নমস্কার।